আমাদের এই যে ক্রাইসিস কথা শুনলাম এবং কবে থামবে সত্যি আমরা জানি না। তো মধ্যবিত্তের জীবনের সব থেকে দুটো খরচের জায়গা হলো খাবার আর পরিবহন। গ্যাসের ধাক্কায় দুটোরই খরচ বাড়তে চলেছে। অটো, বহু জায়গায় অটো দিয়ে বেড়ে যাচ্ছে। তো মধ্যবিত্তের বোঝা তো আরো বাড়ছে। দেখুন, মানব সভ্যতার ইতিহাসে শুরু থেকে একটা অন্যতম সেরা আবিষ্কার ছিল আগুন। সেই আগুনকে প্রথমে সে আবিষ্কার করেছে, ব্যবহার করেছে, নিয়ন্ত্রণ করেছে। এটা করতে করতে যেমন বললেন যে স্পর্ধা এমন জায়গায় পৌঁছেছে, সেই আগুনকে নিয়ে গিয়ে ধর্মের আগুনে ঠেলে দিয়েছে। বারবার পেটের আগুন, চুলার আগুন, সেগুলোকে ভুলে গিয়ে তারা ধর্মের আগুনে নিয়ে গেছে। অযোধ্যা, কাশী, বেনারস, মথুরা করতে 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 এই আগুনটা গোটা দেশে এইভাবে ছড়িয়েছে। কার ফ্রিজে কি আছে, কি খাবো, এই দিকে নিয়ে গেছে। হেট্রেড, ঘৃণার রাজনীতি, ঘৃণার আগুন। কিছুতেই আর খেয়াল নেই হেসেলের আগুনটা কি হবে। তা না হলে আপনি একটা ছোট্ট উদাহরণ নিন। 1955 সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট ছিল। তাতে বলা ছিল হোর্ডিং এর ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল, সেটাকে 2020 সালে তুলে নিল। চাল ডাল, আপনি আজকে গ্যাস নিয়ে আলোচনা করছেন, আমরা শঙ্কিত হচ্ছি চাল ডাল সহ অন্যান্য সব কটা জিনিসের ক্ষেত্রে এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট বিজেপি তুলে নিয়েছে। ফলে আগামী দিনে এই আশঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু বিপদ হচ্ছে এই যে সনাতনী আগুন এরা বার করেছিল, সেই সনাতনী আগুনের দিকেই গোটা দেশকে ঠেলে না দেয়। কাঠ, কাষ্ঠ, তরু, ওইসব ধীরে ধীরে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে আপনি এবার আগুন জ্বালান, ওইটা দিয়ে আগুন জ্বালান। এরা যেদিকে নিয়ে যাচ্ছে, আমি বলছি বিশ্বগুরু সারা পৃথিবীর 3 নম্বর অর্থনীতি হতে যাচ্ছেন, আনন্দের কথা, কিন্তু আমাদের দেশের স্বয়ং সম্পূর্ণ নয়। আপনি উজালা গ্যাস দিয়ে দিয়েছেন ঘরে ঘরে ভোটের জন্য, ভোট পেতে হবে, উজালা গ্যাস নিয়ে যাও, মাতা ও বহনों का आंख से पानी गिर रहा है, উজালা গ্যাসের যোগান কোথায়? গ্যাসের যোগান নেই। আর ওদিকে আপনি সবাইকে বলে যাচ্ছেন যে আমি আপনাকে দেবো। আমার দ্বিতীয় কথা, জাস্ট আমি শেষ করছি, আমার দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই এলপিজি গ্যাস বা এইগুলো আসল কথা নয়। একটা ক্যারেক্টার ধরা পড়ছে, এই লাইন বাবা যতদিন এসছেন 2014 সাল থেকে পাবলিককে কিন্তু লাইনে দাঁড় করাচ্ছেন। নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, ঘরবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, করোনায় ভোট বন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, এই এখন আবার গ্যাস বন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন। এ লাইন বাবা কিন্তু যে কোনো ভাবে হোক মানুষকে লাইনে দাঁড় করাবেন। না হলে ভারতবর্ষের পার্লামেন্টে বলছেন আমাদের পর্যাপ্ত গ্যাস আছে, আপনার সামনে আমি আমার গ্যাস বুকিংকে ফোন করছি, দেখি লাইন পাই কিনা, কি বলবেন বিজেপির প্রতিনিধি? ফলে এটা ঠিক হচ্ছে না। দেশে যুদ্ধ পরিস্থিতি, এরকম সময়ের জন্য প্রস্তুতি। ইসরায়েল তো মামার বাড়ি হয়ে গেছে, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি তো আগের মতো নেই। ইসরায়েল থেকে যুদ্ধ শুরুর আগের দিন ফিরেছেন মোদী সাহেব। তো অন্তত কানে কানে তো বলা উচিত ছিল, ওরে তাড়াতাড়ি স্টক কর গেরস্তকে, যেমন মন কি বাত প্রতি রোববার বলেন যে আপনারা স্টক করে নিন, আপনারা পরের জাহাজে বাকি মালটা আসবে। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, সজল তো উত্তর দেবেই। তন্ময়, আপনারা তো মাঠে নেমে পড়েছেন, আপনাদের সোমবার মিছিল রয়েছে। তো এই গ্যাসের যে ক্রাইসিস তৈরি হচ্ছে ক্রমাগত, অলরেডি হয়েছে, এইটা ভোটের বাজারে আপনার ডিভিডেন্ড দেবে নাকি? এই যে বিষয়, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেই আলোচনায় বিষয়টা শুধুমাত্র ভোট কেন্দ্রিক নয়। বিষয়টা হচ্ছে দেশ এবং দেশের মানুষ। ভারতবর্ষ, এখানে বিভিন্ন বিশেষজ্ঞরা আছেন, ওনারা বললেন, আমিও অল্প স্বল্প ওই বিষয়ে বলতে পারি, কিন্তু আপনি অন্য প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ এই যুদ্ধতে নেই। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার একটা অংশে যুদ্ধ হচ্ছে, তার সঙ্গে ভারতবর্ষের দূর দূর অব্দি কোথাও মানে যোগাযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে যে সাফার করতে হচ্ছে, তারা যে প্রত্যেক দিন কালকে আমার বাড়িতে রান্না হবে কিনা এইটা ভাবতে হচ্ছে। শুধুমাত্র আমার বাড়ির রান্না না, হোটেল ইন্ডাস্ট্রি, সেখানে কত লক্ষ লক্ষ লোক কাজ করেন, কত ছেলেরা কাজ করেন যারা গিগ ওয়ার্কার্স। জোম্যাটো, এখন কিছু হলেই সুইগি, জোম্যাটো, সেখানে কয়েক লক্ষ মানুষ আছেন। সমস্ত লোকের কাজ রাতারাতি বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ভয়ঙ্কর এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? পরিস্থিতি তৈরি হলো এই জন্যে, পররাষ্ট্র নীতি যেটা একটা দেশের, সেই নীতিটাকে যখন আপনি আভ্যন্তরীণ রাজনৈতিক ভোটের নামিয়ে আনেন, তখন এরকম অবস্থা হয় এরকম একটা দেশের। আর জাস্ট 2 লাইন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটা চন্দনদা বলছিলেন আগের দিন গেলেন, তাহলে তার জানা উচিত ছিল যে পরের দিন যুদ্ধ হবে। যদি সম্পর্ক, এই যে দ্বিপাক্ষিক কূটনীতি বা ট্র্যাক টু ডিপ্লোমেসি, এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। জানা উচিত ছিল যে যুদ্ধ হতে চলেছে, যদি যুদ্ধ হয় তাহলে রাশিয়া
ভারতকে আগে থেকে কনফিডেন্সে নিইনি কেন? ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রথম এরকম একটা অবস্থায় পড়লো যে সে অবস্থান নিতে পারছে না কোন দিকে যাবে। সুতরাং এই পররাষ্ট্রনীতিটাকে সার্কাস বানিয়ে ফেলেছেন এবং তার ফল ভোগ করছে সাধারণ মানুষ। আর আমাদের লড়াই দেখুন, উনি কিন্তু ব্যবস্থা নেননি। এত কিছু হওয়ার পরেও সংসদ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী এসে বক্তব্য দিতে পারেননি একবার যে আমি দেশের মানুষকে অ্যাড্রেস করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন 48 ঘন্টার মধ্যে সকলের সঙ্গে মিটিং করেছেন। এটা পার্থক্য। সজল, মানে বাম তৃণমূল সবার অভিযোগ কিন্তু বিজেপির দিকে, আপনাদের দিকে পরিকল্পনার অভাব। এত বড় একটা যুদ্ধ যে লাগতে পারে, পরিকল্পনার অভাব। আমার মনে হয় আমি ভুল ঠিকানায় চলে এসেছি আজকে। মানে আমি বুঝে উঠতে পারছি না আজকের সাবজেক্ট কি। এদিকে গ্যাস, পেছনে মমতা ব্যানার্জি, অটোরিকশা, তারপর ইরাক, ইরান, কিছুই বুঝে উঠতে পারছি না যে চাইছেনটা কি, যে কোথায় কোথায় ঘুরছে। একটু আগে মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াচ্ছিলেন ওনারা যারা আছেন, আমি রেসপেক্ট দিয়ে বলছি তারা সত্যিই বিশেষজ্ঞ, আর ওদের সামনে আমি বিশেষভাবে অজ্ঞ। কিন্তু একটা জিনিস বুঝেছি যে ইরান জিতছে, হ্যাঁ, আমেরিকা হারছে, আর দুদিন বাদে সুইগি জোম্যাটো উঠে যাচ্ছে, হ্যাঁ, কেউ খেতে পাবে না। হ্যাঁ, ওরাও কি বললো, চন্দনের বেশিরভাগ ভাষাটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে ছিল, আমার পক্ষে বোধগম্য হয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রধানমন্ত্রী এসে বলুন না বলুন, আমি আপনাদেরকে অলরেডি যারা ডিপার্টমেন্টের যারা মিনিস্টার তারা জানিয়েছেন, আমি আপনাদের বলছি এখানকার সব আলোচনা সব ঝুট হ্যায়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আগামী 3-4 দিন বাদে আপনাদের যদি এইটা যদি টেলিকাস্ট আবার 3 দিন বাদে করেন, তাহলে লোক হাসবে, কারণ লোকে বুঝবে যে এটা পুরো সাজানো ইস্যু। এটাকে রাজনৈতিক ইস্যু করে তোলার জন্য যেভাবে এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে ভুগিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে রাজ্য সরকার যেভাবে নিজে চিৎকার করেছেন, ঠিক যেভাবে 26,000-এর চাকরি খাওয়ার পরে নিজে তাদের ইন্ডোর স্টেডিয়ামে ডেকে বলেছিলেন আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না, আজ প্রাণও আছে, চাকরিটাও গেছে, ঠিক সেরকম ভাবে মানুষকে বোকা বানানোর পরিকল্পনা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করার পরিকল্পনা হচ্ছে। যুদ্ধ কখন লাগবে, কোথায় লাগবে, কি করে বলবে? ডিপ্লোম্যাসি আছে বলে ইসরায়েল ভারতবর্ষকে বলে দেবে আগামীকাল থেকে আমি বোমা মারবো? আপনাকে সবাই ব্যাকআপ প্ল্যান, নীতি, পররাষ্ট্র, বাবা তন্ময়দার মতন লোক বলছে পররাষ্ট্র, যাই হোক, ওই পরের ব্যাপারে আমি যাচ্ছি না। আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনি আমাকে বলে দিন আমাদের কতজনের বাড়িতে ব্যাকআপ প্ল্যান থাকে। আমরা কোনোদিন ভেবেছি গ্যাস না এলে কি করে আমাদের কালকে কি করে চলবে? আপনি বড় নেতা, আমি শেষ করে নি, আমাকে একটু বলতে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, কেউ কোভিড এর উদাহরণ টানলেন। আরে কোভিড তো চায়না থেকে এসেছিল, সেটা আমরা জানতাম নাকি চায়না থেকে এরকম একটা রোগ আসবে? আমি আপনাদের আশ্বস্ত করছি, নিশ্চিত থাকুন, বাড়িতে ভালো করে বিরিয়ানি টিরিয়ানি রান্না করুন, কারণ বিরিয়ানি ছাড়া পায়েস টায়েস তো আবার আপনারা খান না। আমি বলছি যে আপনাদের গ্যাসের অভাব হবে না। কিছু সমস্যা 2 দিন 3 দিন 7 দিনের জন্য হতে পারে। যখন অক্সিজেনের অভাব হয়নি কোভিডের সময় আপনাদের, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাও হবে। আপনারা যা খুশি এখানে মানুষকে বোঝাতে পারেন, মানুষকে আরো আতঙ্কিত করতে পারেন, কিন্তু এই আতঙ্কটা ভোট অব্দি যদি টানতে না পারেন তাহলে কোনো লাভ হবে না। মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, আজকে আতঙ্কিত করবেন, কালকে মানুষ বলে যাবে। সমস্ত মিথ্যাচার যেভাবে পরিবেশন হচ্ছে বিভিন্ন জায়গায়, আতঙ্কিত করে দিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ও বলছিল না মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, আমি আপনাদের বলছি ওদের সময় সকালে উঠে রেশনে লাইন, তারপরে উঠে হসপিটালে লাইন, ছেলের স্কুলে লাইন, হ্যাঁ, কেরোসিন তেলে লাইন, গ্যাসে লাইন, সমস্ত লাইন যে মানুষটা তুলেছে তার নাম নরেন্দ্র দামোদর মোদী।